এটা ঠিক আছে। এগুলো বেশি চলছে। এই পাউডারটা আবার অনেকে ব্যবহার করছে আমার থেকে নিয়ে, বিভিন্ন মাছ মাংসের মধ্যে এটা দিচ্ছে। যেহেতু এটা মাশরুমের একটা ফ্রেশ পাউডারটা, এটা পুষ্টির জন্য স্যার। যেহেতু সে সবজি রান্না করছে, সবজির মধ্যে 1 চামচ মাশরুম দিয়ে দিল। বদলি হয়েছিলেন, একজন নারী সহকর্মী, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, পর্দানশীল ছিলেন, সবসময় শালীন চলাফেরা ছিল তার। তিনি হঠাৎ করে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন, 31 তারিখে গিয়েছেন, 1 তারিখে তিনি মারা গিয়েছেন। তার একটা সন্তান, 2টি সন্তান রয়েছে, একজন মেয়েটা কলেজে পড়ে, ছেলেটা ক্লাস 6-এ পড়ে। কঠিন একটি জীবন তাদের অতিক্রম করতে হবে এই মায়ের কাছ থেকে বঞ্চিত হয়ে। বাবার পক্ষে ইচ্ছে করলেও সব আদর সোহাগ দেওয়া সম্ভব হবে না, বাবাও কলেজের টিচার। সুতরাং আপনারা, আমরা যারা যে যেখানে আছি, গর্ব করার মতো কিছু নাই। সৃষ্টিকর্তা কখন কাকে ডাকবেন, কখন আমরা চলে যাব। সুতরাং ছেলে মেয়েদেরকে আমাদেরকে সেইভাবেই গড়ে তোলা প্রয়োজন, যাতে কষ্টের সাথে বাস্তবতার সাথে তারা বড় হতে পারে। আপনারা যে পেশায় আছেন, অত্যন্ত সম্মানের পেশা। আমরা আবার ফিরে যাচ্ছি, এখনো যদি বলা হয় যে এই চালটা ঢেকি ছাটা, বাজারের চালের চেয়ে ওইটার দাম বেশি, এটি ঘানি ভাঙানো সরিষার তেল বাজারের চেয়ে, অন্য তেলের চেয়ে সেটির দাম বেশি। মানুষ আবার মূল ধারায় ফিরে যাচ্ছে। এখন ইলেকট্রনিক ঢেকি পাওয়া যাচ্ছে। আপনারা আমাদের বাচ্চাদের ঢেকি দেখান, সে বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি বাজারে নিয়ে যান, অনেক বাচ্চাই অনেক মাছের নাম জানে না। তারা মেইন কয়েকটা ইলিশ, বোয়াল এইসবের নাম জানে, বাকি কিছুই জানে না। কিন্তু একজন বাংলাদেশী হিসেবে এটি তো কাম্য নয়। আপনি শিখিয়ে রাখেন, কাজে লাগুক না লাগুক, কখন কাজে লাগবে ঠিক নাই। আমি মনে করি যে বাস্তবতার নিরিখে আমাদের কাজ করা উচিত, এবং আপনারা যেটি করছেন সম্মানের পেশা, যে যেটাই করুন, চুরি করা ছাড়া যেটা করবেন সেটি সম্মানের পেশা। আপনারা যেটি করছেন আমরা স্যালুট জানাই, যে আপনারা কষ্ট করছেন। প্রচন্ড গরমে যখন আমরা এসি গাড়িতে ঘুরছি কিংবা এসির মধ্যে বসে আছি, আপনারা কিন্তু ধান কাটছেন, ধান মাড়াই করছেন, এই কষ্ট আপনারা করছেন। এটিরও একটি, আপনি যে ধান যোগান দিচ্ছেন, সৃষ্টিকর্তা কখন মুখটা দিয়ে আপনাকে ক্ষমা করে দিবেন। আপনাদের উৎপাদিত ধান আমরা ভালো ঘরে বসে খাচ্ছি। সুতরাং আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং আমি বলবো বিনয়ের সাথে আমাদের কৃষি বিভাগ অত্যন্ত চমৎকার কাজ করছেন। যেখানে একটা ফসল হচ্ছে সেখানে ফসল হচ্ছে, নতুন নতুন জাত আসছে, এতগুলো আম, এতগুলো জাতের আনার, ডালিম এসব দেখে আসলাম, বললো যে কোনোটায় বীজও হবে না। লেবু হচ্ছে সিডলেস, নানান কিছু হচ্ছে, মাছের চাষ হচ্ছে। আমার তো মনে হয় যে যদি আমাদের কৃষকরা ভালোভাবে মাছের চাষ না করতো, আমাদের হয়তো কুরবানি ঈদে যেমন আমরা শুধু গরুর মাংস খাই, মাসে হয়তো একবার মাছ আমাদের জুটতো কিনা সন্দেহ। অথচ দেখেন বিভিন্ন জাতের মাছ বাজারে আছে, এবং আমরা সেগুলো কম টাকায় সুবিধাজনক ভাবে আমরা খেতে পারছি। সুতরাং এটি বিপ্লব, এই বিপ্লবের দায়িত্বভার আপনাদের উপরে, আমরা সহযোগিতা করতে চাই। কৃষি বিভাগের যারা আছেন, আমি নাটোরেও দেখেছি, এখানেও দেখছি, তারা আন্তরিকভাবে কাজ করছেন। আপনাদের যখন প্রয়োজন হয় কৃষি বিভাগের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের জেলা প্রশাসক আমার এখানে আসতে বলতে পারেন, এসে বলতে পারেন। অনেক সময় আছে যে আপনার একটা বিদ্যুতের একটা খুঁটি হলে আপনার সেখানে পুকুরে লাইন যায়, আপনারা হয়তো বলছেন একটু কষ্ট হচ্ছে। যদি জেলা প্রশাসক হিসেবে আমি কৃষকের পক্ষে বলি, পল্লী বিদ্যুৎ বা নেস্কো হয়তো আরেকটু সহযোগিতা করতে পারে। আপনারা যারা বাড়িতে হোমমেড খাবার তৈরি করছেন, আমাদের সাথে যদি যোগাযোগ করেন, আমরা কিন্তু আমাদের মিটিংয়ে অনেক খাবার লাগে, আপনাদের কাছ থেকে ন্যায্য মূল্যে নিতে পারি। শুধু একটু থাকতে হবে যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যকরভাবে খাবারটা আমাদেরকে সরবরাহ করবেন। তাহলে এই শহরে অনেক অফিস আছে, আপনাদের উৎপাদিত খাবার সরবরাহ করে সারতে পারবেন না, কিন্তু মানটাকে বজায় রাখতে হবে, কথা মতো দিতে হবে। আবার মিটিং 11টায় নাস্তা দিতে হবে, আপনি যদি 1:30টার সময় নাস্তা নিয়ে যান, তাহলে নাস্তা আমার কোনো কাজে লাগবে না। এটি আপনারা করতে পারেন। আমরা আধুনিক হয়ে গেছি, এখন আমরা স্যান্ডউইচ, বার্গার এসবের প্রতি নির্ভর হয়ে গেছি, আমাদের বাচ্চাদেরকেও খাওয়াচ্ছি। বাচ্চারা এটা কতটা স্বাস্থ্যসম্মত সেটি কিন্তু আমরা খেয়াল করছি না। আপনি কি মনে করেন যে 130-40 টাকার বার্গারের উপর যদি টিকটিকি কিংবা তেলাপোকা বসে,
ওই দোকানদার 120 টাকার ওই বার্গার ফেলে দিবে? সে টিকটিকিটাই ফেলে দিবে। আপনি জানবেন না, আপনি খাওয়াচ্ছেন, আপনার আমার বাচ্চা আক্রান্ত হচ্ছে। আমার মা কর্মজীবী ছিলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন, আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন, 8 সালে রিটায়ার্ড করেছেন। বাবাও সরকারি কর্মচারী ছিলেন। আমরা তো কর্মজীবী মায়েদের যারা এখানে আছেন তারা বুঝেন যে নানি দাদি এরাই হচ্ছে কিন্তু মূল ভরসা। মা স্কুলে যেতে চাইলে আমরা অনেক সময় হাত টেনে ধরেছি যাতে না যায়, কিন্তু বলতেন যে না, টিও এটিও আসতে পারে, যেতেই হবে। এখানে যারা আছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিজিটে আসবেন এটা জেনে কিন্তু তারা খুব দ্রুত বাচ্চার হাত ছেড়ে দিয়ে অফিসে চলে যেতে হয়। এটি বাস্তবতা, খুব কাছ থেকে দেখেছি। কিন্তু আমরা দেখেছি যে আমার দাদি এখন জীবিত নাই, দাদি এই যে চিতই পিঠা চিনেন তো আপনারা, যদি কখনো এটা গুড়ি শেষ হয়ে যেত তখন আমার দাদি পাটা আছে যেটা চাল ভিজিয়ে রাখতেন, সেইটাকে উনি এটাকে পিষে আমাদেরকে দ্রুত পিঠা তৈরি করে দিতেন, যে আমরা যাতে ভাই বোনরা খেয়ে ক্ষুধাও নিবারণ করতে পারি এবং সেটা স্বাস্থ্যকর হয়। সেইখানে ধরেন একটা পিঁপড়া পড়লেও কিন্তু দাদি ফেলে দিতেন, কিন্তু এখন বার্গারে কিন্তু পড়লেও ফেলবে না। আমরা আধুনিক হয়ে যাচ্ছি, টিভি মোবাইলের দিকে বেশি আসক্ত, বাচ্চাদেরকে নগদ টাকা দিয়ে দিচ্ছি, বাচ্চা স্কুলে গিয়ে পচা আচার কিনে খাচ্ছে। এখানে কিন্তু একটু সবজি খিচুড়ির সাথে একটা ডিম যদি দেওয়া যায়, বাচ্চা কিন্তু অনেক স্বাস্থ্যকর ভাবে কম খরচে খেতে পারে। এটির নাম আধুনিকতা নয়, আমরা আস্তে আস্তে আমাদের মূল ধারা থেকে চলে যাচ্ছি। আসুন আমাদের দীর্ঘদিনের যে ঐতিহ্য মাছে ভাতে বাঙালি, সেদিকে আমরা যাই এবং কীটনাশক যতটা কম ব্যবহার করা যায় সেভাবে আমরা ফসলাদি ফলিয়ে আমরা চেষ্টা করি।